আজকে একটা ভয়ঙ্কর কাহিনী নিয়ে কথা বলবো, যে কাহিনীটা শুরু হয়েছে ভার্জিনিয়ার ইউএসএ থেকে, যেখানে মমতা ক্যাফেল ভাট, যার বয়স 28 ইয়ার্স ওল্ড, এবং তার হাজব্যান্ড নারেশ ভাট, যার বয়স 37 ইয়ার্স ওল্ড, এবং তাদের 10 মাসের একটি কন্যা সন্তান রয়েছে। মমতা নার্সিং এর ওপরে ব্যাঙ্গালোর থেকে পড়াশোনা করেছে এবং সে পরবর্তীতে তার হাজব্যান্ডের সাথে ইউএসএ তে পাড়ি জমায়। তখন সে ভার্জিনিয়াতে একটা মেডিকেল সেন্টারে, প্রিন্স উইলিয়ামস মেডিকেল সেন্টারে অ্যাজ এ নার্স হিসেবে যুক্ত হন। এবং তার হাজব্যান্ড নারেশ হলো আর্মি রিজার্ভ এবং এর সাথে সাথে কম্পিউটার এবং টেকনোলজি নিয়ে কাজ করে ইউএস এর গভর্নমেন্টের সাথে। দুজনে খুব ভালোভাবে জীবনযাপন করছিল এবং ভালো ভালো জবে নিজেদেরকে সেটেল করছিল, কিন্তু এই ভয়ঙ্কর ঘটনাটা শুরু হয়। আর মূল ঘটনাটা এখন পর্যন্ত জানা যায়নি। হঠাৎ করেই মমতা মিসিং হয়ে যায় এবং পুলিশের তথ্য মতে তাকে সর্বশেষ 27 জুলাই দেখা গিয়েছে। 28 জুলাই যখন সে তার কাজে যায়নি, তখন তার সহকর্মীরা তার হাজবেন্ডকে সেটা ইনফর্ম করে সে কেন কাজে আসেনি। তার হাজবেন্ড বলে সে বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হয়েছে। এরকম ভাবে 2-3 দিন যখন চলে যায়, তখন তার সহকর্মীরা এটা পুলিশকে ইনফর্ম করে যে সে তার কাজকে নিয়ে খুবই সিরিয়াস, সে কেন তার কাজে আসছে না, প্লিজ এটা চেক করেন। তখন পুলিশ 2 আগস্ট পুলিশ নারেশ তার হাজবেন্ডের সাথে, মমতার হাজবেন্ডের সাথে যোগাযোগ করে তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে তার ওয়াইফ কোথায়। সে বলে আমি নিজেও জানি না আমার ওয়াইফ কোথায়। তো মমতা যে 28 জুলাই থেকে তার কোনো ইনফরমেশন পাওয়া যাচ্ছে না, নারেশ পুলিশকে 28 জুলাই না বলে 31 জুলাই বলে যে 31 জুলাই তাদের সাথে লাস্ট দেখা হয়েছিল। যখন জিজ্ঞেস করে আপনি কেন তাহলে পুলিশের দ্বারস্থ হলেন না, পুলিশকে কেন ইনফর্ম করলেন না যে আপনার ওয়াইফ মিসিং, তখন সে বলছিল আমি ভেবেছি সে হয়তোবা তার কোনো রিলেটিভস বা ফ্রেন্ডদের সাথে কোথাও গিয়েছে। পুলিশরা নিজেই এটা ভাবে একজন মেয়ে কিভাবে তার 10 মাসের কন্যা সন্তানকে রেখে যায় এবং সে কোথায় গিয়েছে সেটা তার হাজবেন্ডকে জানায়নি, এটা কি কোনোভাবে সম্ভব। এর পরবর্তীতে নারেশ অফিসিয়ালি কমপ্লেন করে যে তার ওয়াইফ মিসিং যখন তারা আইনের দ্বারস্থ হয়েছে, এরপরে থেকে 5 আগস্ট থেকে মমতাকে মোটামুটি খোঁজাখুঁজি শুরু করে পুলিশ। এদিকে মমতার কাজের জায়গার মানুষ এবং তার কমিউনিটির লোকজন এবং সোশ্যাল মিডিয়ার লোকজনের প্রেশারের কারণে পুলিশ খুব জোরে সোরে কাজগুলো শুরু করে। তাদের কমিউনিটির লোকজনের নারেশের প্রতি অনেক সন্দেহ হচ্ছিল যে তার ওয়াইফ অলরেডি 6 দিন থেকে মিসিং, সে কেন এতদিন পরে মিসিং এর কমপ্লেন করলো। পরে 5 থেকে 8 আগস্ট নারেশের উপরে খুব ভালোভাবে পরখ করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে বলে তাদের সাথে লাস্ট দেখা হয়েছিল রাতে তারা একসাথে ডিনার করেছে এবং পরের দিন সকালে তার ওয়াইফ সে ঘুম থেকে ওঠার আগে বের হয়ে যায়। সে মনে করে যে তার হয়তোবা মর্নিং ডিউটি রয়েছে, এই কারণে সে এত আর্লি মর্নিং বের হয়ে গিয়েছে। পরবর্তীতে যখন সে জানতে পারে সে কাজে যায়নি, তখন সে ভেবেছিল সে হয়তোবা তাদের ফ্রেন্ডদের সাথে অথবা নিউ ইয়র্কে তার ফ্যামিলির সাথে দেখা করতে গিয়েছে। এইসব বক্তব্য শুনে মিডিয়ার লোকজনও হতাশ হয় যে কিভাবে তার 10 মাসের সন্তানকে রেখে যায় এবং তার হাজবেন্ডকে কোনো প্রকার না জানিয়ে, এটা কখনোই সম্ভব না। পুলিশ অনেক খোঁজাখুঁজি করতে থাকে এবং যখন পুলিশ কোনো তথ্য খুঁজে পাচ্ছিল না, তখন তারা নারেশের প্রিভিয়াস অ্যাক্টিভিটিস গুলো চেক করতে থাকে। সবকিছু ট্র্যাকিং এ আনা হয়, তার গাড়ি ট্র্যাক করা হয় এবং পরবর্তীতে দেখা যায় সে প্রিভিয়াস কিছুদিন আগে সে ওয়ালমার্টে গিয়েছিল এবং সেখানে গিয়ে সে 3টা ছুরি কিনেছিল। ইন্টারনেট সার্চেও দেখা যায় এমন কিছু সে সার্চ করেছিল যেগুলো মমতার মিসিং রিলেটেড। পরে পুলিশ নারেশের বাড়ির ওয়ারেন্ট নেয় এবং তার মাস্টার বেডরুমে চেকের সময় হাই টেকনোলজির কারণে আসলে তার একটা ব্লাডের স্ট্রেইন পাওয়া যায়, যেটার মাধ্যমে বোঝা যায় এই জায়গাতে অনেক বেশি ব্লাড ছিল, যেটা পরিষ্কার করা হয়েছে। একই ব্লাড স্টেইন ওয়াশরুমে পাওয়া গিয়েছে এবং রুমের বিভিন্ন জায়গায় পাওয়া গিয়েছে। সন্দেহ করা হচ্ছে এই ব্লাড স্টেইনটা বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের সন্দেহের কারণে তাকে অ্যারেস্ট করা হয় এবং তাকে যখন অ্যারেস্ট করে বাসা থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনও সে মিডিয়াকে বলছিল এটা একটা জাস্ট কোইন্সিডেন্ট, এটার সাথে মমতার মিসিং এর কোনো সম্পর্ক নেই। তখন আসলে তাকে আদালতে নিয়ে যাওয়া হয় এবং জাজের সামনে যেহেতু কোনো প্রকার ডেড বডি বা এরকম কোনো ইনফরমেশন পাওয়া যায়নি, সে কারণে তাকে কিন্তু ওয়ারেন্ট দেওয়া হবে, তাকে ছেড়ে দেওয়া হবে। তো সেই সময় আসলে মিডিয়ার এবং তার কমিউনিটির মানুষের ওইখানে এত পরিমাণ তারা আওয়াজ উঠাচ্ছিল, যেই কারণে তাকে ছাড়া আসলে সম্ভব হয়নি।
সে আসলে সবকিছু প্রিপারেশন করে রেখেছিল। সে অলরেডি তার গাড়ি বিক্রি করে দিয়েছিল, তার বাড়ি বিক্রির কথা চলছিল এবং সে একটা প্যাকেজ রেডি করে রেখেছিল এবং তার পাসপোর্ট বাইরে ছিল। কমিউনিটির লোকজন যখন এগুলো বুঝতে পারে যে সে আসলে বের হওয়ার সঙ্গে সঙ্গে হয়তো বা দেশ ত্যাগ করতে পারে বা পালিয়ে যেতে পারে, সেই কারণে তারা রিকোয়েস্ট করে যে তাকে যাতে যতক্ষণ পর্যন্ত ইনভেস্টিগেশন চলে ততক্ষণ পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া না হয়। যখন তাদের এই বক্তব্যটাকে মেনে নেয়, যতক্ষণ পর্যন্ত বা যতদিন পর্যন্ত ইনভেস্টিগেশন চলবে বা এটার ফলাফল যতদিন পর্যন্ত না আসে ততদিন পর্যন্ত নারেশ জেলে থাকবে, তখন আসলে কমিউনিটির লোকজনগুলো শান্ত। মমতার এক ফ্রেন্ডের তথ্য মতে জানা যায় সেই ফেব্রুয়ারির দিকে তার ফ্রেন্ডের সাথে আলোচনা করছিল, নারেশ তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করে, তাকে মারধর করে বা বিভিন্নভাবে তাকে ক্ষতি করার চেষ্টা করে। সেগুলো সবকিছু তদন্ত করছে এবং পরবর্তীতে 25শে অক্টোবর ডেট দিয়েছেন। এত মর্মান্তিক ঘটনা যেটার সুরাহা এখন 1 মাস হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত আমরা সঠিক কোনো তথ্য এখন পর্যন্ত পাইনি। যদি আপনাদের কাছে কোনো কিছু আপডেট থাকে অবশ্যই জানাবেন। এবং আমি যতটুকু জানছি, দেখেন, আমরা অবশ্যই চাই মমতা কাফেলের সাথে ন্যায় বিচার হোক। তাকে যদি কোনো কিছু করাও হয়ে থাকে তার সাথে যাতে ন্যায় বিচার হয়ে থাকে। এবং তার কমিউনিটির লোকজন, তারা কিন্তু তার আপন কেউ না, কিন্তু তারপরেও তাকে নিয়ে যেভাবে আওয়াজ উঠাচ্ছে এটা আসলে সাধুবাদ দেওয়ার মতো। মমতা কাফেলের ন্যায় বিচার চাই, এটা আসলে অনেক হৃদয় বিদারক, এটা আসলে হওয়া উচিত না। এবং এই সব কিছুর সাফারার হচ্ছে তার 10 মাসের কন্যা সন্তান। তাই আমরা মমতা কাফেলের একটা ন্যায় বিচার চাই। আমার কাছে এইটুকু তথ্য ছিল। যদি আপনাদের কাছে আরও কোনো তথ্য থাকে বা নিউ কোনো আপডেট থাকে অবশ্যই জানাবেন।